আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা অনেকেই আন্তর্জাতিক বিষয়াবলী প্রস্তুতি নিতে গিয়ে অনেক অপ্রয়োজনীয় এবং ভুলভাল তথ্য পড়ে থাকি। সেগুলো নিয়ে আজকে একটু কথা বলবো। দেখো, আমরা যদি একটা কথা বলি সেটা হলো যে তুমি যদি প্রিলিমিনারিতে 200 নম্বরের প্রিপারেশন নাও তাহলে কিন্তু তোমার পরীক্ষা কিন্তু খারাপ হবে। কারণ প্রিলিমিনারি পরীক্ষায় কোয়ালিফাই করার জন্য 200 নম্বরের প্রস্তুতি নেওয়ার কোনো দরকার নাই। তাহলে তুমি টপিক বেছে বেছে পড়বে যে টপিকগুলো থেকে ধারাবাহিকভাবে প্রশ্ন পরীক্ষায় আসে। যদি তুমি প্রশ্ন অ্যানালাইসিস করতে না পারো, প্রিভিয়াস ইয়ারের পরীক্ষাগুলোতে কি ধরনের প্রশ্ন এসেছে সেটাকে ফাইন্ড আউট করে যদি না পড়তে পারো তাহলে তুমি আসলেই পরীক্ষাতে ভালো কিছু করতে পারবে না। যেমন একটা সময় বিশেষ পরীক্ষায় প্রচুর পরিমাণে রাজধানী মুদ্রা থেকে প্রশ্ন আসতো, এখন কি আসে না। তাহলে রাজধানী মুদ্রা এগুলো কি পড়া উচিত? নো, এগুলো পড়া উচিত না, প্রথম কথা। দ্বিতীয় কথা, রাজধানী পড়া যেতে পারে। কিভাবে পড়া যেতে পারে? যেমন বর্তমানে দুটি দেশ সংঘর্ষে লিপ্ত, যার একটা হচ্ছে থাইল্যান্ড আর একটা নাম হচ্ছে কম্বোডিয়া। তাহলে কম্বোডিয়ার রাজধানীর নাম কি? নমপেন। থাইল্যান্ডের রাজধানীর নাম কি? ব্যাংকক। একইভাবে তুমি যদি দেখো যে না, বার্নিং কোনো ইস্যু, দুটি রাষ্ট্র কনফ্লিক্টে জড়িয়েছে বা যুদ্ধে জড়িয়েছে, তখন তাদের রাজধানী, শুধু তাদের রাজধানী পড়তে পারো। কিংবা কোন একটি রাষ্ট্র সদ্য স্বাধীনতা লাভ করেছে, তার রাজধানীর নাম, তার মুদ্রার নাম পড়তে পারো। যেমন তোমাদের নিশ্চয় মনে আছে 9 জুলাই 2011 সালে দক্ষিণ সুদান নামক রাষ্ট্রটি স্বাধীনতা লাভ করে, এবং দক্ষিণ সুদানের যে রাজধানী জুবা, এটা কিন্তু অনেকগুলো পরীক্ষাতে এসেছে। আবার তুমি যদি বলো যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এই যুদ্ধের কারণে ইউক্রেন যে মুদ্রা, ইউক্রেন মুদ্রার নাম এসছে, ইউক্রেনের রাজধানীর নাম এসছে, ইউরোপের রুটির ঝুড়ি কাকে বলা হয়, ইউক্রেনকে বলা হয়, এটাও পরীক্ষাতে এসছে। সো তোমাকে বুঝে পড়তে হবে কি পড়বে কি পড়বে না, এইটাকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। সবার আগে কি কি পড়বে না সেটা তোমাকে বাদ দিতে হবে। পাশাপাশি কিছু শিক্ষক আছেন বা কিছু মেন্টর আছেন, যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা ব্যবহার করি, না চাইলেও চোখের সামনে তাদের নেওয়া ক্লাসের খণ্ডাংশ বলো বা অংশ বিশেষ বলো, সেগুলো কিন্তু চলে আসে। যেমন আমি একটা ক্লাসে দেখলাম যে একদিন পড়াচ্ছেন যে এশিয়া মহাদেশের একমাত্র দেশ থাইল্যান্ড, যে কখনো কারো উপনিবেশ ছিল না। আচ্ছা ভাই, থাইল্যান্ড কি শুধু এশিয়া মহাদেশের একমাত্র দেশ? নেপাল কি কারো উপনিবেশ ছিল? ভুটান কি কারো উপনিবেশ ছিল? চীন কি কারো উপনিবেশ ছিল? তাহলে এশিয়া মহাদেশের একমাত্র দেশ থাইল্যান্ড, যে কখনো কারো উপনিবেশ ছিল না, এই তথ্যটা ভুল। বরং এই তথ্যটা হওয়া উচিত ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশ কখনো কারো উপনিবেশ ছিল না, যার নাম কি? যার নাম হচ্ছে থাইল্যান্ড। পাশাপাশি আমি এটাও দেখলাম যে নেপালের রাজতন্ত্র নাকি বিলুপ্তি ঘটে 2007 সালে। আসলে কি 2007 সালে বিলুপ্তি ঘটে? নো, নেপালের রাজতন্ত্রের বিলুপ্তি ঘটে 2008 সালে। অপরদিকে আমি আর একটা জিনিস দেখলাম, সেটা হলো যে রোহিঙ্গাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় 1982 সালে। আরে ভাই, রোহিঙ্গাদের তো কখনো নাগরিক হিসেবে স্বীকারই করে নেই মায়ানমার। 1982 সালে কি ঘটেছিল? 1982 সালে মায়ানমার তার নাগরিকত্ব আইন সংশোধন করে মায়ানমারে বসবাসরত 135টি ক্ষুদ্র জাতিসত্তাকে নাগরিকত্ব দিলেন। শুধুমাত্র কাদেরকে নাগরিকত্ব দিলেন না? রোহিঙ্গাদেরকে নাগরিকত্ব দিলেন না। অর্থাৎ রোহিঙ্গারা যে মায়ানমারের নাগরিক না, এটা তারা স্বীকার করলো কিসের মাধ্যমে? 1982 সালে তাদের নাগরিকত্ব আইন সংশোধন করে 135টি ক্ষুদ্র জাতিসত্তাকে নাগরিকত্ব দেওয়ার মাধ্যমে। পাশাপাশি আরো বেশ কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে না কথা বলি। তাই তুমি এমন একজন শিক্ষকের কাছে পড়ো, যিনি তোমাকে একই সাথে সঠিক তথ্য দিয়ে পড়াবে এবং একই সাথে যা প্রয়োজন নয় তা কখনোই পড়াবে না, যা প্রয়োজন, যা আলোচিত তা বারংবার তোমাকে পড়াবে। সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।